বলেছে শনিবার থেকে তারা আবার আলোচনায় বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে। তারা নিজেরাও যদি অসফল হইতে চান তাদের জোর করে সফল বানানো আমাদের দায়িত্ব। 2 মাস হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়। আমরা তাদেরকে তখনও সাধুবাদ জানিয়েছি, এখনো সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই তারা যেন সুন্দরভাবে এই দেশটাকে সরকারকে সুসংগঠিত করতে পারে এবং তার মাধ্যমে সামনে সুন্দর একটা নির্বাচন দিতে পারে, যেন জনগণ তাদের চাওয়ার সরকারটা 15.5 বছর পর বা যদি সময় আর একটু বেশি লাগে তারপর তারা যে সরকার চায় ভোট দিয়ে যেন সেই সরকার তারা পেতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি অনেক ঘাটতি রয়ে যাচ্ছে। এগেন আমি নিন্দা জানাচ্ছি না, আমি সমালোচনা করছি, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। আমরা তাদেরকে বসিয়েছি এবং আমরা চাই তাদের সফলতা। আমরা শুধু চাই না ভাই, আমরা চাই বললে ভুল হবে, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন তাদের সফলতা। মানে এতটাই প্রয়োজন যে তারা নিজেরাও যদি অসফল হইতে চান তাদের জোর করে সফল বানানো আমাদের দায়িত্ব। তাই আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন বলেছেন শনিবার থেকে, আগামী শনিবার থেকে তারা আবার আলোচনায় বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে। তবে এর আগে গত 2 মাসে কিন্তু ওনারা শক্তভাবে আলোচনায় বসেন নাই, এটা দুঃখের সাথে বলতে হবে। ওনারা বসেন নাই, একবার শুধু বসেছেন রাজনৈতিক দলগুলোর সাথে এবং সেখানেও কোনো রাজনৈতিক দলকে খুব লম্বা বিস্তারিত আলোচনা করবার সুযোগ তারা দেন নাই। আমি মানছি প্রথমে যখন এই আলোচনাগুলো হয়েছিল তখন ওনারা মাত্র সরকারের দায়িত্ব নিয়েছেন, অনেক চাপের মধ্যে ছিলেন। চাপ এখনো তাদের কমে নাই ভাই, কারণ অস্থিরতা অরাজকতা পুরো দেশব্যাপী কমে নাই, হয়তো বেড়েছে। তার মানে এখন তাদের এইটা বুঝতে হবে যে এই চাপ কমানোর জন্যই আলোচনাটা প্রয়োজন। এবং আমি আরো আহ্বান জানাই, শুধুমাত্র রাজনৈতিক দল, শুধু আমাদের সাথে না, যদিও আমাদের সাথে বারবার করে বসা প্রয়োজন, অনেক আলোচনা প্রয়োজন, কিন্তু শুধু আমাদের সাথে নয়, আমাদের অর্থনৈতিক মণ্ডলে যারা স্টেক হোল্ডার্স আছেন, ব্যবসায়ী মহল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অন্য সব মহলে যারা স্টেক হোল্ডার্স আছেন, সবাইকে ডেকে বারবার বসা দরকার। কারণ স্বল্প আকারে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। একটা স্টেবল সরকারে 50 জন 60 জন মন্ত্রী দিয়ে মন্ত্রী পরিষদ হয়, এখানে 20 জনের কমে মন্ত্রী পরিষদ। উপদেষ্টা পরিষদ যেটাকে আমরা তারা মন্ত্রিত্ব দায়িত্ব নিয়েছে সেই হিসেবে মন্ত্রী পরিষদ বললাম। সেই যে 20 জনের কমে উপদেষ্টা পরিষদ, 60 জনের মন্ত্রী পরিষদ যেটা স্টেবল সরকারে চালাইতে হিমশিম খায়, ওনারা 20 জনের কমে পারবেন, এটাও তো আসলে ধরে নেওয়াটা উচিত না। ওনাদের উপরে অনেক বড় দায়িত্ব অনেক শক্তভাবে পড়েছে। আমরা চাই তাদেরকে সহযোগিতা দিতে। তাদের শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, তাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে যে তারা আমাদের কাছ থেকে সহযোগিতা নেবেন। এবং আমি যখন আবার পরিষ্কার করি, আমি যখন আমাদের কাছ থেকে বলছি, আমি শুধু রাজনৈতিক দল বলছি না, আমি সকল গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের কথা বলছি। সবাইকে যদি ডেকে নেন, সবাইকে ডেকে যদি পরিষ্কার আলোচনা শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি অতি শীঘ্রই আমরা জাতীয়ভাবে যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, এই যে জায়গায় জায়গায় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনদের ভিতরে অরাজকতা, বা এই দাবি নিয়ে ওই দাবি নিয়ে অরাজকতা, বা এই যে হাসিনার দোসররা এক এক জায়গা থেকে চাঙ্গা হয়ে উঠছে, এই সবগুলো আমরা শক্ত হাতে দমাতে বা মীমাংসা করতে সক্ষম হব যদি একমাত্র একটা জিনিস আমরা করি, একসাথে সবাই বারবার করে স্বচ্ছ সুন্দর আলোচনায় বসি। আমি সেই আহ্বান রেখে আমার মিডিয়া ভাই ও বোনেরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন এবং এনডিএম এর সকল নেতা কর্মীরা যারা উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ। আজকে ইসরায়েল কিন্তু নিজ শক্তিতে এইগুলো করছে না। ইসরায়েলের পিছে আসল শক্তি যুক্তরাষ্ট্রের শক্তি। বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি মাইট যুক্তরাষ্ট্র, তারা ইসরায়েলকে শক্তিশালী রেখেছে বলে আজকে ইসরায়েলের শক্তি আছে। কিন্তু যুক্তরাষ্ট্র ভুলে গেলে চলবে না ভাই, যে এইভাবে যদি আপনারা ইসরায়েলকে সাপোর্ট করতে থাকেন তাহলে এইটা মধ্যপ্রাচ্যে তো পিস আসতে দিবেই না, পুরো বিশ্বকে সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এইটা যদি হয় তাহলে শুধু ইসরায়েলের ভবিষ্যৎ আপনার আশঙ্কাজনক না, পুরো বিশ্বের ভবিষ্যৎ আশঙ্কাজনক। তাই আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অল্প কিছুদিন আগেও ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে খুব সুন্দরভাবে শক্ত বক্তব্য রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথেও খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং বিশ্বের
প্রেক্ষাপটের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু উনাদের আলোচনায় তুলে এনেছেন। আমি আশাবাদী উনিও তাদেরকে সঠিকভাবে পুশ করবেন যেন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি, স্পেশালি মধ্যপ্রাচ্য ভিত্তিক ফরেন পলিসি যেন সুন্দরভাবে পিসের দিকে, শান্তির দিকে আগানো শুরু করে। এবং একই সাথে আমাদের ইন্টারিম সরকার এবং প্রধান উপদেষ্টার দিকে যেমন আহ্বান জানাচ্ছি যে বিশ্বব্যাপী যেন শান্তি বজায় থাকে সেদিকে পদক্ষেপ নেন, একইভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমাদের দেশে যেন শান্তি বজায় থাকে। ইসরায়েলের আগ্রাসন, এই যে আমাদের পশ্চিমাদের মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে আগ্রাসন, এটা 1000 বছরের বেশি পুরাতন। 1099 খ্রিস্টাব্দে পোপ আরবান দ্য সেকেন্ড যেমন ডাক দিয়েছিল প্রথম ক্রুসেডের, একইভাবে অলমোস্ট একই সুরে জাস্ট ওইটা হয়েছিল ইটালিয়ান মাটি থেকে, জমি থেকে। আজ থেকে 40 বছর আগে 1980-র দশকে যুক্তরাষ্ট্রের মাটি থেকে আমাদের আকন্দ ভাই যে কথাটা বলছিলেন, যুক্তরাষ্ট্রের মাটি থেকে একজন চিন্তাবিদ হান্টিংটন সিভিলাইজেশনাল ওয়ারের কথা উচ্চারণ করেছিলেন। উনি বলেছিলেন আগামীর যত সংঘর্ষ হবে, যত সংঘাত হবে, এটা সিভিলাইজেশনাল যুদ্ধ হবে। এবং সিভিলাইজেশনাল যুদ্ধ কার বিরুদ্ধে? কে? পশ্চিম বিরুদ্ধে ইসলাম। পশ্চিম একটা পুরো এলাকা তার বিরুদ্ধে একটা ধর্মকে দাঁড়া করিয়ে দিলেন। কেন ভাই? পশ্চিমা দেশগুলোতে মুসলমান নাই, পশ্চিমা দেশগুলোতে ইসলাম নাই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীঘ্রই সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হতে যাচ্ছে ইসলাম। তাহলে কোন চিন্তায়, কি ভেবে আপনারা পশ্চিম বিরুদ্ধে ইসলামকে দাঁড়া করাইতে চান? এটা কখনো হয় না, এটা কখনো হবে না। ইসলাম দ্বীনের ধর্ম, ইসলাম সাফ মনের ধর্ম, আল্লাহ তাআলার জন্য কাজ করার ধর্ম। তার মানে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি মানব সন্তানের জন্য কাজ করবার জন্য। সো ইসলামকে কখনো সিভিলাইজেশনের বিরুদ্ধে দাঁড়া করানো যাবে না। এবং পশ্চিমাদের মনে রাখা উচিত, তারা যেটাকে ডার্ক এজেস বলে, ওই সময় আসলে সিভিলাইজ পৃথিবী ছিল মুসলিম দুনিয়া। আজকে যত বিজ্ঞান, যত অঙ্ক, যত সাহিত্য রচনা পশ্চিমা বিশ্বে হয়, যদি 700 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ মুসলিম সিভিলাইজেশন না থাকতো, এগুলা কিচ্ছু থাকতো না। সো আজকে যত বিজ্ঞান আছে, এটার সৃষ্টির শুরু ইসলামিক সিভিলাইজেশন। এইটা মনে না রাখলে আজকে আমরা কি আছি, কোথায় আছি, এইটারও সম্মান করতে পারবেন না। ইসরায়েল একটা রাষ্ট্র, কিন্তু ইসরায়েল রাষ্ট্রের পিছনে বিশ্বাসটা হলো জায়নিস্ট বিশ্বাস। এই জায়নিস্ট বিশ্বাস ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই জায়নিস্ট বিশ্বাসের সাথে অনেক জায়গায় একগ্রতা প্রকাশ করা শুরু করেছে অনেকগুলো দেশের অনেক রাজনৈতিক চিন্তা। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক এবং আমাদের জন্য সবচেয়ে আশঙ্কাজনক হলো আমাদের প্রতিবেশী দেশে হিন্দুত্বার যে চিন্তা, যেটা ধারণ করে এখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যে রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তো জায়নিজম আর বিজেপির চিন্তার ভেতরে খুব বেশি আকাশ পাতাল ফারাক নাই। বিশ্ব মুসলমানদের একত্রিত হতে হবে এই জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এবং এই হিন্দুত্বার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি আবার পরিষ্কার করছি, ভারত কিন্তু কখনো আমাদের শত্রু না। আমাদের চতুর্দিকে ভারত। আমি জানি অনেকে বলে 3 দিকে, কিন্তু সমুদ্রতেও কিন্তু ভারত আমাদেরকে ঘিরে আছে। আমাদের চতুর্দিকে ভারত। আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সাথে, আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স ভারতের উপরে। ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই ভাই। তাই বলে হিন্দুত্বা, এই যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোন চিন্তার সাথে আমরা একমত প্রকাশ করতে পারি না। এবং সেই কারণে বিজেপির ভারতীয় সরকারের সাথে বন্ধুত্বে হয়তো আমাদের সহজে হবে না। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো, ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা, তারা আমাদের প্যালেস্টাইন ভাই ও বোনদের উপরে যেইভাবে গণহত্যা চালিয়েছে গত অলমোস্ট 80 বছর ধরে, ইতিমধ্যে তারা লেবাননে যা শুরু করেছে, ইয়েমেনে যা করছে, এবং যেইভাবে আক্রমণ চালাতে চেষ্টা করছে ইরানের উপরে, যেখানে শুধু গণহত্যা না, আমরা একটা আশঙ্কার মুখে পড়েছি যে পুরো বিশ্ব একটা যুদ্ধে আবার লিপ্ত হতে পারে। এইখান থেকে আমরা দাবি জানাই ইসরায়েলকে সরিয়ে নিয়ে আসার জন্য বিশ্বের বাকি সব শক্তিশালী দেশগুলো যেন কাজ করে।